নমস্কার। সাহিত্যের প্রতি ভালোবাসা অ্যাকচুয়ালি আমি বলতে পারি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমি যখন ছোটবেলায় পড়তাম আমার প্রত্যেকটা বই মা পড়তো এবং আমার গল্পগুলো আমার লেখাগুলো পড়তো এবং আমাকে খুব ভালোবাসতো। লেখাপড়ার প্রতি আমাদের যে সাংসারিক অবস্থা ছিল সেখানে পড়াশোনার কোনো সুযোগ ছিল না, কিন্তু মা আমাকে যে কোনো প্রকারে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিত এবং আমি সেই বইগুলো উনি পড়তেন এবং আমাকে প্রেরণা দিতেন। ছোটবেলা আমার মনের মধ্যে আমি যখন দেখলাম যে আমাদের ঘরের সাংসারিক অবস্থা আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এবং বাবা যে কাজ করতেন সেই কাজে সেভাবে ততটা পয়সাও আসতো না আর জমি জমাও আমাদের ছিল না, তখন আমি একটা মনের মধ্যে দৃঢ় সংকল্প নিলাম যে আমাকে বড় হতে হবে এবং বড় হয়ে আমি চাকরি করব এবং মা বাবাকে যথেষ্টভাবে সাহায্য করব। আর সেই জন্য আমি নিয়মিত স্কুলে যেতে লাগলাম, স্কুলে পড়াশোনা ভালো করতে লাগলাম। আর যত পড়াশোনা ভালো করতে লাগলাম স্কুলের টিচাররাও আমাকে খুব ভালোবাসতে লাগলেন। আর সেই ভালোবাসা পেয়ে আমি আরও বেশি উদ্বুদ্ধ হলাম এবং পড়াশোনাতে এতটাই মনোযোগ দিলাম যে আমি ক্লাস 1 থেকে আমি 10 পর্যন্ত ফার্স্ট ছিলাম সেই স্কুলে। তো এইভাবে আমার পড়াশোনা এগিয়ে যায়। তারপরে যখন আমি ক্লাস 10-এ ভালো রেজাল্ট করলাম, আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে খুবই প্রেরণা দিলেন যে তোমাকে আমরা যদি বাইরে ভর্তি করি, অর্থাৎ কলকাতার মতো স্কুলে, কারণ তোমার এই বুদ্ধি মেধা আমরা নষ্ট হতে দেব না। তাই আমি বললাম ঠিক আছে। এবং উনি তখন আরও 2 জন আমার ওখানকার যিনি একজন MLA এবং একজন CI সাহেব, ওনাদের সাহায্য নিয়ে আমাকে কলকাতাতে ভর্তি করলেন, কলকাতার হিন্দু স্কুল। 1984 আমি কলকাতা হিন্দু স্কুল থেকে পাস করলাম। তারপরে IIT-তে খড়গপুরে নেভাল আর্কিটেকচার নিয়ে ভর্তি হলাম। আর নেভাল আর্কিটেকচার পাস করার পর আমি কোচিং শিপারে চাকরি পাই, কিন্তু তার 2 মাস মধ্যেই NSDRC ন্যাশনাল শিপ ডিজাইন অ্যান্ড রিসার্চ সেন্টার বিশাখাপত্তনম, ওখানেও চাকরি পেয়ে যাই এবং ওখানে চাকরি পাওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যেই ওনারা আমাকে বিদেশে পাঠান, নেদারল্যান্ডস, 1 বছরের জন্য। ওখানে আমার শিপ ডিজাইন ট্রেনিং হয় আর সেই ট্রেনিং সেরে আমি NSDRC-তে পুনরায় জয়েন করি, 13 বছর ওখানে চাকরি করি। তারপর আমি DNV বলে একটি MNC কোম্পানি আছে, DNV মুম্বাই, যার হেড অফিস অসলো, সেই কোম্পানিতে জয়েন করি এবং সেই কোম্পানিতে এখনো পর্যন্ত আছি। এটা তো আমাকে খুবই কাজে লেগেছে জিনিসটা, যে অভিজ্ঞতা, যে মানুষের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন দেশের এবং লেখার যে উপকরণ দরকার হয় সেগুলো আমি যা দেখেছি, সেগুলো থেকে আমি প্রচুর লেখার উপকরণ পেয়েছি, কিন্তু অনেক সময় পাইনি, কেননা অফিসের কাজে ব্যস্ত থাকি, সময় হয় না। সেই জন্য যখনই সময় পাই তখন আমি সেইগুলো মন থেকে ডাউনলোড করে সেটা আমি লিখতে থাকি। আর এই লেখার সময় আমার হয় না। বর্তমান যে কোম্পানিতে আছি এটা বেসরকারি কোম্পানি, এখানে প্রচুর কাজ থাকে সারা দিন রাত, কারণ আমাদের তো MNC কোম্পানি, টাইমটাও সকাল থেকে রাত্রি পর্যন্ত অ্যাটেন্ড করতে হয়। কিন্তু আমি যেখানেই যাই, আমার ট্রাভেল করতে হয়। বর্তমানে আমার যে কাজ সেটা আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, আর এই ট্রাভেলের সময় আমি এমনকি ফ্লাইটে বসেও লেখালেখি করি। এভাবেই আমি টাইমটাকে ইউজ করি।
প্রথমে আমার যে লেখা বেরিয়েছিল সেটা হচ্ছে নাটকের বই। আমি গ্রামে থাকাকালীন একটু যাত্রা করতাম ক্লাবের ছেলেদের সাথে, তো আমি নাটকের প্রতি একটু উদ্বুদ্ধ হই এবং দুটো নাটক, পূর্ণাঙ্গ নাটক লিখি। 1994 সালে প্রথম নাটকের বই প্রকাশ পায়। বইটির নাম ছিল অগ্নিগর্ভে অভিশপ্ত প্রেম। সেটি হিন্দু মুসলমান নিয়ে কাহিনী ছিল। পরবর্তীতে আরেকটি নাটক আমি লিখি, সেটিও পূর্ণাঙ্গ নাটক। সেটি হচ্ছে, তার নাম আপন পরের খেলাঘর। এই বইটিতেও খুবই ভালো, মানে যিনি ভিলেন তিনি শ্বশুর মশাই জামাইয়ের বাড়িতে ডাকাতি করছে, এরকম কাহিনী আছে। যাই হোক, তো এই দুটো নাটকে লেখার পর আমি হয়তো আরও নাটক লিখতাম, কিন্তু আমি দেখলাম নাটক সেভাবে আমি লেখার সাথে সাথে জনগণ যে নেবে, কারণ খুব বেশি লোক তো নাটক করে না, সেই জন্য কেউ নিতে চায় না। তখন আমি আর আমার মনটা চাইলো যে কবিতা যদি লিখতে পারি, তখন আমি কবিতা লেখা শুরু করলাম এবং বিশেষ করে গ্রামের ব্যাপার নিয়ে কবিতাগুলো লিখলাম। আমার কবিতার বই প্রকাশ পেল, ভোরের পাখি, 171টি কবিতা নিয়ে 2000 সালের কাছাকাছি সময়ে। তারপরে আমি গল্প লিখতে শুরু করলাম এবং এই পর্যন্ত 3টে বড় গল্পের বই প্রকাশ পেয়েছি। আর এখন আমি প্রচুর গল্প কবিতা লিখি। এটা আমার মধ্যে মানে অটোমেটিক এসে যায়। যেমন আমার বর্তমান বইটার নামও আছে বোকা বিজ্ঞানী। তো অনেকেই বলছে যে বিজ্ঞানী আবার বোকা কি করে হলো। তো এইরকম আমরা দুটি বিপরীত শব্দ নিয়ে বা একটা মানে চমক শব্দ আমার মনের মধ্যে এসে যায়। যেমন কয়েকদিন আগে আমি একটা কবিতা লিখলাম, কবিতার নাম হচ্ছে কেউ নিজের মতো নয়। তো এইভাবে আমার নামগুলো অটোমেটিক এসে যায়, এবং শুধু নামটা যে এসে যায় তা নয়, বিষয়ও তাই থাকে। যেমন বোকা বিজ্ঞানীতে ব্যাপারটা আছে সেরকম, বা একটি মৃত্যু বিজ্ঞাপন, তাতেও যে কবিতা আছে সেখানে একটি মৃত্যুর বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তো এরকম আছে। আমি মনে করি যে কোনো লেখক কবি তাদের সামাজিক দায়বদ্ধতা থাকা দরকার। কেননা শুধু লিখলেই হবে না। লিখলাম, কেন লিখলাম? লিখে আর 5 জনের যদি কিছু কাজে না লাগে, সে লেখা গ্রহণযোগ্য হবে না। বা আমার নিজের দিক থেকে আমি মনে করব যে আমি জাস্ট নিজের জন্য লিখছি, সেটা জাস্ট কোয়ান্টিটি বাড়ানোর জন্য হতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা আমি পছন্দ করি না। আমি মনে করি যে আমি যদি লিখি, আমি যেহেতু মানে এই ধরিত্রী মা আমাকে মানুষ করেছে এবং সেখানে পৃথিবী আমাকে কিছু দিয়েছে, আমারও কিছু দেওয়া দরকার। সেটা তো আর হাতে কলমে দেওয়া যায় না যে টাকা পয়সা পৃথিবীকে দিয়ে দিলাম, পৃথিবী তো কোনো মানুষ নয়। তো সেই জন্য আমি কি করি যে লেখালেখির মাধ্যমে যদি কেউ উপকার পায়, সেটা হয়তো আমি জানবো যে এইভাবেই আমি পৃথিবীকে পরিশোধ দিচ্ছি। আমি বেশি মানে মনস্তাত্ত্বিক লেখা লিখতে পছন্দ করি। আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক, তারপরে প্রকৃতির মধ্যে উদ্ভিদ নিয়ে আমার খুবই লেখার ইচ্ছা থাকে। যেমন বোকা বিজ্ঞানী বইটি, সেখানে উদ্ভিদ নিয়ে অনেক গল্প আছে। আমি মনে করি যে মানুষের গল্প লিখছে, বা বর্তমানে অনেক গতানুগতিক গল্প লিখছে, এই শহরের গল্প চলছে, কিন্তু আমি মনে করি আমি যদি আমাদের গল্প লিখি তাহলে গাছেদের গল্প কে লিখবে? গাছরা তো লিখতে পারে না। তাহলে যে প্রাণী, তাদের গল্পগুলো তো লিখতে হবে। সেজন্য আমি যে গল্প লিখি তাতে আমার বিভিন্ন রকমের প্রাণীও আছে। আপনাকে একটা জিনিস আমি বলছি, আমার প্রথম উপন্যাস আমি যেটা লিখেছি, সেই উপন্যাসের নাম হচ্ছে তাদের গল্প। কিন্তু এটা কাদের গল্প?
এটা হচ্ছে পায়রাদের গল্প। পায়রা, 4-5টা পায়রাকে নিয়ে একটা পরিবারের যে সম্পর্ক এবং সেই পায়রার জীবন কাহিনী নিয়ে গল্পটি লেখা। আমার এটা মনে হয়েছে যে আমি লিখি, কেননা অনেক সময় হয় কি আমরা মানে কি বলবো, মানে প্রাপ্তবয়স্কদের জন্য লিখি, কিন্তু বাচ্চাদের জন্য অনেকেই আজকাল লিখছে না। তো আমার মনে হয় একটুকু বাচ্চাদের জন্য লেখা দরকার। আর এই বোকা বিজ্ঞানী গল্পটা কিন্তু কিশোর বয়সের গল্প নিয়ে আছি। তো সেখানে আমি আমার মুখবন্ধতে বলেওছি যে খুব বেশি স্মার্ট হতে হবে কাউকে, তার দরকার নেই। স্মার্ট না হলেও চলবে, কিন্তু আমাদের মানে একজন অন্যজনকে যেন বোঝে। অনেক সময় গল্পটা দুইভাবে লেখা হয়। প্রথম একটা প্রকার হচ্ছে যে গল্পের ছকটা বেঁধে নেওয়া, টপ টু বটম একটা ফ্লো চার্ট বানিয়ে নেওয়া এবং লিখতে যাওয়া, কিন্তু সেটা যে সেভাবেই চলবে তা কিন্তু নয়। সেটা মানে তার 100% সিউরিটি নেই। সেটা গল্প পরে আমাকে টেনে নিয়ে যাবে, চরিত্র টেনে নিয়ে যায়। এবং এরকম অনেক সময় হয়েছে যে আমি যা লিখতে চেয়েছি সেটা হয়নি, গল্প চরিত্র, এবং আমি তখন বুঝতে পেরেছি যে এটা এরকম ভাবে হয় না, এভাবে প্রেজেন্ট করা যায় না, চরিত্র এই কথা বলতে পারে না, তখন আমাকে গল্প অন্যদিকে নিয়ে যেতে হয়। গল্পকে তো আর ধরে বেঁধে বানানো যায় না। গল্প যদি ফ্রি ফ্লো না হয়, তাহলে যদি গল্প পড়তে কেউ হোঁচট খায়, তাহলে সে গল্পটা ঠিক মতো জমবে না, এটা আমার মনে হয়। তো সেই জন্য ওটা দেখে নিই যে গল্পটা স্বাভাবিকতা বজায় রাখছে কিনা, তার মধ্যে চমক থাকবে, মোড় থাকবে, গল্পের মধ্যে বিষয় থাকবে, কিন্তু সেটা স্বাভাবিক একটা গতিতেও থাকবে। আমি এই গতির প্রতি খুবই বিশ্বাসী এবং সেই গতি মোটামুটি আমাকে যেভাবে নিয়ে যাবে সেভাবে যায়, কিন্তু আবার লক্ষ্যটাও পূরণ করার চেষ্টা করি। আমি অ্যাকচুয়ালি যখন এইরকম ভাবে সমস্যার সম্মুখীন হই, তখন আমি অ্যাকচুয়ালি ওটাকে আমার লেখার উপকরণ হিসাবে ধরে নিই। আমি জাস্ট ওটাকে ইউজ করে নিই, করে আমি ভাবি যে মানে আই এম বেনিফিটেড, আমি এটার দ্বারা ভালোভাবে উপকৃত হলাম, এটাকে নিয়ে আমি একটা গল্প লিখতে পারবো, এবং এটাকে কাঁচামাল হিসাবে আমি এটা ব্যবহার করে নিই আমার গল্প লেখার জন্য। আমি অবশ্যই খুবই গেইন করেছি। যেমন আমি যখন নেদারল্যান্ডে ছিলাম, আমি যেসব অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছি সেগুলো নিয়ে আমার গল্পও আছে। একটি ভালো গল্প আছে, পলি মেরি পরিচয়। এটা বিদেশের পটভূমিকা, নেদারল্যান্ডের পটভূমিকায় গল্পটি আছে। আর তাছাড়াও টুকরো টুকরো ঘটনাগুলো আমি আমার গল্পে বিভিন্ন জায়গায় রেখেছি। এটা হলো আমার নেদারল্যান্ডে 1 বছরের কাহিনী। তারপরে আমি আবার যে বিভিন্ন দেশ ঘুরেছি, এই পর্যন্ত আমি প্রায় 16টা দেশ ঘুরেছি। তার মধ্যে ইউরোপের প্রায় বেশিরভাগই দেশই আছে, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, আর তাছাড়া আছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, কোরিয়া, চায়না, দুবাই, ইউএই, এসব দেশগুলো আমার ঘোরা হয়েছে। তো এখান থেকে আমি যেসব অভিজ্ঞতা পেয়েছি সেগুলোকেই আমি ব্যবহার করেছি আমার লেখাতে। আমি নিজেকে সজাগ রাখতে চাই। বানান বিধি পাল্টে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে বানান বিধি রেখেছে সেই অনুযায়ী আমি আপডেট হওয়ার চেষ্টা করি। যেমন আমার কাছে এই অভিধানটা আছে, বাংলা অভিধান, যেটা এখন কেনা হয়েছে, তো এবং সেই অনুযায়ী বানানগুলো লিখি। আর বানান যেহেতু আমি প্রত্যেকটা পত্রিকাতেই এখন লেখা পাঠাই, বানানটা নিয়ে আমি খুবই সজাগ
কেননা বানান যদি ভুল থাকে তাহলে ওটা চোখে পড়ে, এবং তখন গল্পে কি আছে না আছে তার চেয়ে ওনারা অবগত হয়ে যান যে ইনি কিছু জানেন না হয়তো সেভাবে। তো এটা একটা ইমপ্রেশন। তো আমি মনে করি বানানটা আমাদের এটা একটা আমাদের দায়িত্ব, সঠিক বানান লেখা। কারণ ভুল বানান লিখলে মানেটাও তো আলাদা হতে পারে, আর মানে আলাদা হয়। আর ভুল বানান লেখাটা তো আমাদের দায়িত্ব, মানে ওটা এটা একটা দায়িত্ব বলে নিতে হবে। ছোটদের লেখা বা ছোটদের নাটক আমি নিজে মানে অর্গানাইজ করতাম, গ্রামেও করেছি। এমনকি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নাটক আমি পরিচালনা করতাম। মেয়েদের, শুধু মেয়েদের নাটক আমি পরিচালনা করেছি, নাটকের বই লিখেছি, এবং সেই যাত্রা যে করেছি সেটাও আমি পরিচালনা করতাম। আর ছোটদের নিয়ে লেখাতে আমার উৎসাহ এখানেই যে আমার প্রায় 40 ভাগ লেখা ছোটদের কথা ভেবেও লেখা আছে। যেমন বোকা বিজ্ঞানের গল্পগুলো প্রত্যেকটাই কিশোর বয়সের লেখা। আচ্ছা, আরোগ্য রজনী আমার যে গল্পের বই, নাম আরোগ্য রজনী। আরোগ্য রজনীর নামকরণের অনুসরণ করে আমি আরোগ্য রজনী নামটা দিয়েছি। এই বইটিতে এক বাবা তার বাচ্চা মেয়েকে গল্প বলছে ঘুম পাড়ানোর জন্য, এবং 30 দিন 30 রাত 30টি গল্প বলছে। আর সুতরাং, এবং বাচ্চাকে গল্প বলা মানে বাচ্চাদের কাহিনী নিয়েই বলতে হবে। সেই জন্য আমার বাচ্চাদের প্রতি যেহেতু মনের মধ্যে আমার একটা সহৃদয় ভাব আছে, সেটা আমি করে থাকি। কবি লিখছেন, কবি দিনরাত কবিতা লিখছেন। কেন লিখছেন জানেন না, অথচ লিখছেন, লিখবেন। জীবনকে ভালোবেসে কি লিখেছেন? দায়িত্ব বা তাগিদে লিখছেন? কেউ জানে না, কবি নিজেও জানেন না। কবি এত লিখছেন তবু নিজের কাহিনী লিখছেন না। লিখবেন না, লিখবেন না তার সেই অজানা শিহরণের প্রেম কাহিনী। লিখতে চান না, তা নিজের মধ্যেই রাখতে চান, বের করে সীমাবদ্ধ করতে চান না। নির্বোধ কবি জানেন না যে সারা জীবন তিনি নিজেরই সেই প্রেম কাহিনী লিখে চলেছেন। চড়ুই গীতি। রেলে ট্রেন ছুটছে, আর ট্রেনে আমি ছুটছি। নিজের সিট খুঁজছি, নিজের আকাশ বাতাস মাটি কিছুই তো নয়। তুমি কোথায়? কেউ খোঁজ নিচ্ছে, নিজের কারোর। তোমাকে ছাড়বো না, মিথ্যে প্রতিশ্রুতি পাশের যাত্রীর, তার প্রেমিকা বা সহধর্মিণীকে। এত আমার তোমার সর্বনাম নাকি সর্বনাশ? সিট পেয়েছি, শান্তি কোথায়? খবরের কাগজ হাতে, অ্যাম্বুলেন্সে তরুণী রোগী ধর্ষণ, শিক্ষকের ফাঁদে ছাত্রী। রাজনীতি ভাই মানে না। কিভাবে মৃত্যু চাও? ফোনে ধমকানি কাউকে, কোন ব্যবসায়ীর? কিসের ব্যবসা কে জানে? আমার কবিতা হচ্ছে সেটাই ভালো। বাইরে সময়ের মতো প্রকৃতি পালায় চোখ বেয়ে। ইউনিভার্স না মেটাভার্স অত সব বুঝি না। পৃথিবী ঘুরছে, আমি ঘুরছি, জন্ম মৃত্যু চলছে, জগৎ বহমান। একটা বলয়ের স্থানাঙ্কে আমাদের রেখে উনি সাম্রাজ্য চালাচ্ছেন। স্বার্থপর। রোজ আমার গল্পের চরিত্রের সাথে দেখা হয়। স্বার্থপরের মতো মুখ লুকিয়ে নি। ওকে নিয়ে দুটো গল্প লিখে পত্রিকায় মাত লাগিয়েছি, কিন্তু ওর সাথে কথা বলি না। ও কথা বলতে জানে কিনা জানি না, অথচ ওর মুখ দিয়ে কত বুলি আউড়েছি। পাগলদের নিয়ে সদিচ্ছা নাকি ব্যবসা বলতে পারবো না। এমনটাই হয়। আমার অবস্থাও ভালো নয়। কবি হলে যা হয় আর কি,
ও জানে না ওর জন্য রাতের পর রাত জেগেছি। পরের দিন ছাপাখানায় যাওয়ার দিন ছিল যে। কত গুরুত্ব, কত সময়, অথচ ঘুরেও তাকায় না। যদি কামড়ে দেয়, যদি দুর্গন্ধ ছড়ায়, জীবাণু লেলিয়ে দেয়, তাই পয়সাও দিই না। অথচ অনেক টাকা পেলাম, অনেক, মানে আমার কাছে যাদের অনেক আছে তাদের নিয়ে লিখি না, ভয় পাই। ছাপোষা তো, তাই যাদের নেইটা অনেক তাদের নিয়ে লিখি, আর অনেক কিছু পাই ও হারাই। শক্তি ও শান্তির সমুদ্র, নদীর তীরে উপাসনা বিপাসনা। শান্তি কি নদীর জলের মতো বয়ে আনে, নাকি বর্ষণে প্লাবিত হওয়ার সুযোগ থাকে, নাকি বৈতরণীর খেয়া দেখায়, নাকি নদীর গর্জন শাসায়? সবই অনন্ত, সবাই বয়ে চলে, বিবর্তনই এগিয়ে যাওয়ার শেষ কথা। আর্ট অফ লিভিং, না আর্ট অফ লিভিং, নাকি দুটোই পরিপূরক? হয়তো সমর্পণে সম্পূর্ণতা। শান্তিটাই আসল কথা, যেভাবেই হোক ভক্ত আসীন। পরমাণু জুড়ে অণু হতে প্রবল ইচ্ছা, আত্মা জুড়ে আত্মীয়তার ঘনীভবন। তাই তো দেহগুলো মাটির পরে ভূমিপৃষ্ঠের সবচেয়ে কাছে। কাপল্যান্ড যেন জলকাদা, যেখানে তরঙ্গ মাপে গভীরতা। ব্রহ্মাণ্ড শক্তি সমুদ্র, তাই নদীর সমুদ্র গমন। অনেক শান্তি সমুদ্রই ব্রহ্ম, দর্পণেই তার পবিত্রতা। মৃত্যু কখন হয়, কি নেই, সবই আছে। তিনি প্রত্যেকটা জিনিস দিয়ে রেখেছেন, ঘরে বাইরে। পৃথিবী স্বয়ংসম্পূর্ণ, আর বেশি চাইলে তা তোমার পাওনার বাইরে। পেতে গেলে যে তা নিজের কাছেই থাকতে হবে তাও না। কিছুটা সূর্যও পৃথিবীরই, তাই তোমার সীমা সীমিত নয়। আকাশ, বাতাস, শূন্যতা সবই তোমার। কি ঘরে নেই, তাহলে দোকানে আছে? কি টাকা নেই? ছেলেটা বলে ফেললো, ব্যাংকে আছে তো বাবা। কি ব্যাংকেও নেই, বন্ধুও নেই? তাহলে তুমি আছো, যাও কাজ করো, টাকা পাবে। কাজও নেই, তোমার পায়ের তলায় মাটি আছে তো? না, সেটাও অন্যের। সে তো পৃথিবীটাও ভগবানের। যেমন আমরা ভাড়ায় আছি, সেরকম সামনের কারোর কাছে ভাড়া আবার নাও। তিনি জন্ম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শরীর দিয়েছেন, সম্পদ রেখেছেন। কেবল আপাত নিজের তোমাকেই করতে হবে। আসলে তোমার বিশ্বাসই নেই ওটা পাওয়া যাবে, তার আরাধনা। সে মতীয় ধৈর্যও যে নেই, সবই আছে, পরের জন্মে পাবে, সে অপেক্ষাও নেই। আর অপেক্ষা করতে হবে না, কারণ বাঁচার দিন শেষ তোমার। সে কি তাহলে আমার এত সবের কি হবে?